শিক্ষার মূল্য হলো তেতো, তবে এর ফল অনেক বেশি মিষ্টি। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটির পার্ট 1, যেখানে আমরা তেজস্ক্র নিয়ে আলোচনা করব, বা একে আমরা তেজস্ক্রিয়তাও বলে থাকি। ওকে, আমরা তোমাদের সেকেন্ড পরীক্ষা পর্যন্ত যেসব থিওরি ক্লাসগুলো হওয়ার কথা সেগুলো হয়েছে। তোমাদের প্র্যাকটিসের জন্য রায় মার্টিন এবং শিওর শট এই বইয়ের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করেছি। তো তোমাদের আশা করছি পরীক্ষাটা খুব ভালোই গিয়েছে। তো আবার তৃতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি। আর যে কয়েকটা চ্যাপ্টার থেকে গিয়েছিল তার আমরা থিওরি ক্লাস নিয়ে আসবো বলেছিলাম, চলে এসেছি। তো আজকে আমরা এই পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটির তেজস্ক্রিয়তা যে অংশটি রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আর আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10 মানে তোমাদের জন্য সোম, বুধ, শুক্র এবং 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে আর আমরা বিশেষ দেরি না করে আমরা ক্লাসটি নিয়ে শুরু করতে যাচ্ছি। প্রথমত আমাদের যেই চ্যাপ্টারটি রয়েছে পরমাণুর নিউক্লিয়াস, এই পরমাণু কি এবং নিউক্লিয়াস কি এগুলো তোমরা ক্লাস 9-এ খুব সুন্দরভাবে পড়েছো। আর যাদের একটু কনসেপ্ট ক্লিয়ার নেই তারা তোমরা ক্লাস 9-এর যে প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা দেখতে পারো যে পরমাণুর একটা চ্যাপ্টার আলোচনা করিয়েছিলাম, সেই ক্লাসটি তোমরা একটু দেখে নিতে পারো। তো তবুও আমি এখানে একটু হালকা করে বলে যাচ্ছি পরমাণুর নিউক্লিয়াস। আসলে পরমাণু জিনিসটা কি? ধরলাম একটি বল বা যে কোনো জিনিস একটা বস্তু হলো। ওকে, এই বস্তুটাকে প্রথমত অর্ধেক করলাম। ওকে, তারপরে এই অর্ধেককে নিয়ে আবারও পুনরায় অর্ধেক করলাম। খুব সিম্পলভাবে একটু বুঝিয়ে দিচ্ছি। আবারও এই অর্ধেকটাকে নিয়ে আবারও একটা অর্ধেক করলাম। তো এরকমই অর্ধেক করতে করতে এমন একটি ছোট্ট কণাতে উপস্থিত হবে যাকে আমরা আর বিভাজ্য করতে পারবো না, মানে তাকে আর ভেঙে ভাগ করতে পারবো না, তাকে আমরা বলবো পরমাণু। ওকে, তো এই পরমাণুটিকে ধরো এই একটি পরমাণু। ওকে, একটা ডটের মতো দেখতে পাচ্ছ। একে যদি আমরা একটু বড় করে দেখি, এর ভেতরে একটা ছোট্ট নিউক্লিয়াস থাকে এবং এটা হচ্ছে পুরো বৃত্তটা হচ্ছে পরমাণু ধরলাম। এর ভেতরের যে অংশটা এটি হচ্ছে নিউক্লিয়াস। যেমন একটু উদাহরণ দেই, আমরা চিত্র অঙ্কন করার সময় কম্পাস, পেন্সিল কম্পাস এবং পেন্সিল দিয়ে আমরা বৃত্ত অঙ্কন করেছি। মাঝে একটি কেন্দ্র থাকে, তাকে লক্ষ্য করে একটি বৃত্ত অঙ্কন করা হয়। ওকে, তাহলে এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রকে আমরা বলবো নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, প্রোটনের পি এবং নিউটনের এন থাকে। ওকে, আর বাইরে ইলেকট্রন উপস্থিত রয়েছে। এই হয়ে গেল আমাদের পরমাণুর নিউক্লিয়াস। তাহলে পরমাণুর নিউক্লিয়াস কাকে বলবো? আমরা এই ভেতরের ঠিক অংশটাকে আমরা বলবো কি? পরমাণুর নিউক্লিয়াস। ওকে, এবারে আমরা এই পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারটির মধ্যে দুটি অংশ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে তেজস্ক্রিয়তা আর একটি হচ্ছে নিউক্লিয় শক্তি। তো আজকে আমরা পুরো তেজস্ক্রিয়তাটা কমপ্লিট করে ফেলব। নিউক্লিয় শক্তি যেমন তোমাদের রুটিন বলা হয়েছে, ঠিক ওই রুটিনের আগামীকাল আমরা নিউক্লিয় শক্তিটা নিয়ে আলোচনা করছি। তো এই তেজস্ক্রিয় শক্তিটা কি? তো ওখানে আমরা যে পরমাণুটি তৈরি করলাম, ধরো এই একটি নিউক্লিয়াস, এই হচ্ছে পরমাণু। তো এই পরমাণুর মধ্যে নিউক্লিয়াস এবং প্রোটন
সংখ্যা যখন অত্যাধিক বেশি থাকবে, যেসব মৌলের মধ্যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা বেশি থাকে তারা নিজের থেকেই বিভাজিত হতে শুরু করে। ওকে, বিভাজিত হতে শুরু করে। তো এই বিভাজিত হওয়ার সময় একটা রশ্মি নির্গত হয়। ওকে, একে আমরা বলবো তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয়তা। আর যেই মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে সেই মৌলটিকে আমরা বলবো তেজস্ক্রিয় পদার্থ। ওকে, তেজস্ক্রিয় পদার্থ। আর এখান থেকে যেসব রশ্মি নির্গত হচ্ছে আমরা এদেরকে বলবো তেজস্ক্রিয় রশ্মি। তাহলে আমরা আরেকবার বলছি যে পরমাণু নিউক্লিয়াসে যখন প্রোটন এবং নিউট্রনের সংখ্যা আধিক্য হয়, মানে বেশি হয়ে যায়, তখন নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন পরমাণু তৈরি করে। তখন এক প্রকার রশ্মি নির্গত হয়, ওই রশ্মিকে আমরা বলবো তেজস্ক্রিয় রশ্মি। আর যেসব মৌল থেকে বা যেসব পদার্থ থেকে এই রশ্মি নির্গত হয় তাকে আমরা বলবো তেজস্ক্রিয় পদার্থ। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এটা অল্প স্বল্পভাবে সংজ্ঞা হিসাবে তুলে ধরেছি এই দিয়ে তেজস্ক্রিয়তা কাকে বলে। তো তার আগে আমাদের এই যে তেজস্ক্রিয়তাটা কনসেপ্ট আপাতত ক্লিয়ার হলো যে তেজস্ক্রিয়তা জিনিসটা কি। তো এই তেজস্ক্রিয়তার মধ্যে আমরা কয়েকটা জিনিস পড়ব, যেগুলো একটু দেখে নিই। যে তেজস্ক্রিয়তার সংজ্ঞা, তেজস্ক্রিয়তার এটা বৈশিষ্ট্য লেখা রয়েছে, পরপর দুটো বৈশিষ্ট্য হয়ে গিয়েছে, একটা ব্যবহার করে নিও, ব্যবহার। ওকে, একটা হচ্ছে তাহলে তেজস্ক্রিয়তার ব্যবহার, আর একটি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। জীবদেহে এই তেজস্ক্রিয় রশ্মির প্রভাব কি, তেজস্ক্রিয় রশ্মির উৎস, আলফা বিটা ও গামা রশ্মির প্রকৃতি ও তাদের উৎস, আলফা বিটা ও গামা রশ্মির পার্থক্য, এবং তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন নিউক্লিয়াসের শক্তি। ওকে, তো আমরা আজকের ক্লাসে এইগুলো জেনে নেব। তো তেজস্ক্রিয়তার সংজ্ঞা কাকে বলে আমরা একটু আগে জেনে এলাম। তো ওই জিনিসটাই সুন্দরভাবে একটু ভাষা দিয়ে তুলে ধরেছি। এখানে একটু এটা দেখে নিও, মোটামুটি এর মধ্যে যেটা রয়েছে আমরা পুরোটাই বলেছি। তো আর একটু এখানে অল্প স্বল্প একটু বেশি করে দেওয়া হয়েছে, ওটা আমরা এই ক্লাসটা চলতে চলতে সেগুলোও আমরা আলোচনা করব। ওকে, নেক্সট এর পরের পয়েন্ট ছিল যে তেজস্ক্রিয়তার ব্যবহার। তাহলে এই হয়ে গেল তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কাকে বলে জানলাম। তো তেজস্ক্রিয় মৌল একটা বলেছিলাম যে যে মৌল থেকে বা যে পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে তাকে বলবো তেজস্ক্রিয় পদার্থ বা মৌল। তো কয়েকটা তেজস্ক্রিয় মৌলের নাম বলা হয়েছে: পোলোনিয়াম, রেডন, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, প্রোক্টিনিয়াম, ইউরেনিয়াম, এইগুলো। তো তোমাদের পরীক্ষাতে এখানে কোশ্চেন দিতে পারে যে নিম্নলিখিতর মধ্যে কোনটি তেজস্ক্রিয় মৌল বা নিম্নলিখিতর মধ্যে কোনটি তেজস্ক্রিয় মৌল নয়। তো এখানে এই মৌলগুলোর নাম এবং তার সংকেতগুলো একটু জেনে রাখো। নেক্সট এই তেজস্ক্রিয়তার ব্যবহার বলছিলাম। তো এই তেজস্ক্রিয় যে রশ্মিটা নির্গত হবে ওই রশ্মিটির ব্যবহার কি বলছে, ক্যান্সার ও অন্যান্য রোগের চিকিৎসার সাফল্যের সঙ্গে তেজস্ক্রিয়তাকে কাজে লাগানো হচ্ছে। তেজস্ক্রিয় আয়ন বা তেজস্ক্রিয় এনএ হার্টের ক্রিয়াকৌশল জানার জন্য ব্যবহার হয়। কারো ক্যান্সার হলে বা কারো হার্ট পরীক্ষা করার জন্য একটা রশ্মি ব্যবহার হয়ে থাকে, যেই রশ্মিটার নাম হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। নেক্সট বলছে ক্যান্সার চিকিৎসায় তেজস্ক্রিয় কোবাল্ট ও তেজস্ক্রিয় সোনা ব্যবহার হয়ে থাকে। তাহলে ক্যান্সারের জন্য তেজস্ক্রিয় কোবাল্ট ও তেজস্ক্রিয় সোনা ব্যবহার হয়, যার সংকেত এই যে দেওয়া হয়েছে। এবার কৃষিকাজে কৃষি বিজ্ঞানের
বিভিন্ন গবেষণায় তেজস্ক্রিয়তার সাহায্য নেওয়া হয়। এছাড়াও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রকৃতি ও গতি নির্ণয় করার জন্য, পৃথিবীর সঠিক বয়স নির্ধারণের জন্য তেজস্ক্রিয়তা ব্যবহার হয়। রেডিও কার্বন দ্বারা জীবাশ্মের বয়সও নির্ণয় করা যায়। তো তোমরা নিশ্চয়ই দেখেছ যে কোনো কিছু যদি মাটির গর্ভ থেকে কোনো কিছু পাওয়া যায়, ধরো যেমন পাওয়া গিয়েছিল ডাইনোসরের কঙ্কাল পুরো পাওয়া গিয়েছিল, সেটা কিভাবে নির্ণয় করেছিল যে এত বছর আগে ডাইনোসর ছিল? যেই তেজস্ক্রিয়তার মাধ্যমেই সেটাকে পরীক্ষা করে জানা যায় যে এটি কত বছর আগেকার। তো এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার। ওকে, মানে তেজস্ক্রিয়তার ব্যবহার হয়ে গেল। এবারে এই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, তো কিছু তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য বলা হয়েছে। 1 নম্বর পয়েন্টে বলছে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এটা আমরা আগেই জেনে এসেছি যে পরমাণুর ভেতরে যে নিউট্রন এবং প্রোটন থাকে, এরা অত্যাধিক বেশি হয়ে গেলে নিজ স্বেচ্ছায় যে রশ্মি নির্গত করে, মানে বিভাজনের সময় যে রশ্মি নির্গত করে, তাকেই আমরা বলবো তেজস্ক্রিয়তা। তো এই ঘটনাটিকে আমরা যদি আরও একটু সহজভাবে বলতে পারি, তাহলে একটা সিম্পল উদাহরণ দেই। যখন দেখো ক্লাসরুমের মধ্যে 1-2 জন থাকবে, তখন কিন্তু বিশেষ ঝামেলা হয় না। যখন ওই ক্লাসরুমের মধ্যে 30 জন 40 জন এসে জমা হবে, যখন অত্যাধিক জমায়েত হয়ে থাকে, তখনই ঝগড়াঝাঁটি, মারামারি, চিৎকার চেঁচামেচি হয়ে থাকে। ঠিক সেই জিনিসটা এখানেও, যখন কেন্দ্রের মধ্যে প্রোটন এবং নিউট্রন অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে, বা যেসব মৌলের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন বেশি থাকে, সেই সব মৌলের জন্যই কেবলমাত্র এই তেজস্ক্রিয়তা রশ্মি বা তেজস্ক্রিয়তা ঘটনাটি ঘটে থাকে। ওকে, তাহলে আমরা এখানে যেখানে ছিলাম একটু সেখানে যাই। এই যে এখানে রয়েছে বাহ্যিক তাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎচুম্বক ক্ষেত্র, রাসায়নিক গঠন ইত্যাদি তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করে না। তারপরে বলছে মানে এই সব জিনিসের ওপর তেজস্ক্রিয়তা কোনো নির্ভরই করে না। ওকে, তারপরে বলছে যেসব মৌলের পারমাণবিক গুরুত্ব 206 এর বেশি, তারা তেজস্ক্রিয় প্রদর্শন দেখায়। যেটা তোমাদের প্রথমেই বলে এসেছি যে নিউট্রন প্রোটন বেশি থাকলেই এরকম ঘটনা ঘটবে। তাই এখানেও বলেছে যে পারমাণবিক গুরুত্ব যখন 206 হয়ে যাবে, মানে 206 মানে অনেক বেশি বেশি, ওকে, তখনই এই ঘটনাটি ঘটে থাকে। নেক্সট বলছে তেজস্ক্রিয় বিকিরণে 3 ধরনের রশ্মি থাকে। ওই যে বিকিরণটি আসবে, যেটা আলোর মতো আসবে, ওর মধ্যে 3 রকমের রশ্মি থাকে। একটা আলফা, বিটা, গামা। এগুলো নিয়ে আমরা একটু পরে পড়ছি। এই আলফা, বিটা, গামা এই রশ্মিগুলো কি রশ্মি। তারপরে বলছে তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয়াসের ভাঙন বা বিঘটন। এটাও আমরা বলে এসেছি ওরই মধ্যে, যে যখন একটা পরমাণু বিভাজিত হবে বা নতুন মৌল গঠন করবে, তখনই এই ঘটনাটি ঘটে থাকে। ওকে, তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষাতে বলতে পারে যে যে কোনো দুটি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য লেখো। তাহলে লিখে দিও। এখানে এভাবে দিতে পারে যে ব্যবহার লেখো। আচ্ছা, এখানে আমাদের হেডিংটা বৈশিষ্ট্য দেওয়া হয়ে গেছে, এখানে কেটে ব্যবহার করি। তেজস্ক্রিয়তার ব্যবহার কিসে ব্যবহার হয়ে থাকে, 5টা পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা করে নিও। নেক্সট, এই যে তেজস্ক্রিয় বা জীবদেহে তেজস্ক্রিয়তার রশ্মির প্রভাব, আমরা একটু আগে এখানে জেনে এসেছি যে তেজস্ক্রিয় বিকিরণে 3 ধরনের রশ্মি থাকে, একটা আলফা, বিটা এবং গামা। তো এখানে আমরা দেখব যে আলফা রশ্মি জীবদেহে কি ক্ষতি করে, বিটা রশ্মি কিভাবে ক্ষতি করে এবং গামা কিভাবে ক্ষতি করে। তো আলফাতে বলছে আলফা রশ্মি জীবকোষের ক্ষতি করে ও জীবদেহে সামান্য ক্ষতির সৃষ্টি করে, মানে ক্ষতের সৃষ্টি করে থাকে, এবং প্রকৃতপক্ষে আলফা রশ্মির ক্ষতিকারক প্রভাব চামড়ার উপরিভাগেই সীমাবদ্ধ থাকে। মানে আমাদের যে স্কিন রয়েছে তার উপরিতলটা এই আলফা রশ্মির কারণেই হয়ে থাকে। এবং বিটাতে কি বলছে,
বিটা রশ্মি জীবদেহের ক্ষতি সাধন করে ও জীবদেহে ক্ষতির সৃষ্টি করে থাকে। যেমন বলছে বিটা কণার ভর নগণ্য ও আধান আলফা কণার তুলনায় কম হওয়ার জন্য মানবদেহে ক্ষতি করার ক্ষমতা আলফা কণার চেয়ে অনেক কম। মানে আলফা কণা আমাদের যেভাবে ক্ষতি করে বিটা ততটা করতে পারে না। এবং কেন করতে পারে না? এই যে দেওয়া রয়েছে আলফা কণার তুলনায় কম হওয়ায়, আলফা কণার, তাহলে আলফা কণার তুলনায় কম হয় মানে কম কি হয়ে থাকে? এই ভর কম হয়ে থাকে। ওকে, আলফা এর থেকে বিটা হালকা হওয়ার জন্য কম ক্ষতি করে থাকে। নেক্সট গামা কি বলছে? গামা রশ্মি জীবদেহের ক্ষতি সাধন করে ও জীবদেহে ক্ষতের সৃষ্টি করে। তবে গামা রশ্মির ভর ও আধান না থাকার জন্য জীবদেহে ক্ষতি করার ক্ষমতা গামা রশ্মির সবচেয়ে কম। তাহলে এই গামা রশ্মির ভর না আছে বললেই চলে। ওকে, আর সব থেকে ভারীকে গামা, তারপরে ভারীকে বিটা, তারপরে ভারীকে প্রথমে ভারী হচ্ছে আলফা, বিটা, তারপরে গামা। যদি ভরের ওপর ক্রম করা যায়, যে ভরের ওপর নির্ভর করে আলফা হচ্ছে বেশি, বিটা হচ্ছে তার থেকে কম, গামা হচ্ছে খুবই কম। এই কারণে এই আলফা রশ্মি মানবদেহের ত্বকের বেশি ক্ষতি করে। ওকে, নেক্সট পরবর্তী কি বলছে? এই তেজস্ক্রিয় যে রশ্মি এর উৎসটা কি? এবারে এখানে কি বলেছে? যে তেজস্ক্রিয় রশ্মির উৎস। তো তেজস্ক্রিয় রশ্মির উৎস আগেই বলেছি যে পরমাণুর নিউক্লিয়াসে এবং পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন যখন বেশি মাত্রায় থাকবে তখন ওরা বিভাজিত মানে ভাঙন শুরু করে, তার ফলে এই তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়। আর এখান থেকেই আলফা কণা, বিটা কণা, গামা কণা এগুলো নির্গত হতে থাকে। ওকে, আর এটি এই আলফা বিটা গামা রশ্মির উৎসস্থল হলো পরমাণুর নিউক্লিয়াস। ওকে, তোমাদের মোটামুটি খুব শর্টভাবে বুঝিয়ে দিয়েছি, আর একটু অল্প স্বল্প ভাষা করে তোমাদের এখানে তুলে ধরা রয়েছে, এগুলো তোমরা দেখে নিও। ওকে, আর আমাদের এই ক্লাসের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে বেশি জিনিসটা তোমাদের দেওয়া যায় সেইটাই তোমাদের ওপরে চেষ্টা করা হচ্ছে। ওকে, আমরা মোটামুটি এখানে যে পিডিএফটা রেডি করেছি দুটো তিনটে বই থেকে খুব সুন্দরভাবে অল্পভাবে যতটা সম্ভব কম করে তোমাদের ওপর দেওয়ার চেষ্টা করছি, বেশি চাপ দিচ্ছি না। আর যেসব জিনিস বেসিক জিনিস রয়েছে সেগুলো তোমাদের সামনে আলোচনা করছি, আর যেসব একটা দুটো কোশ্চেন বা জটিলতম ব্যাপার যেগুলো আমরা ছেড়ে যাচ্ছি সেগুলো তোমরা প্র্যাকটিস সেটের সময়, যেমন তোমাদের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট চালু করব, তখন তোমাদের সামনে ওগুলো নিয়েও একটু আলোচনা করে নেব। ওকে, আর যেগুলো এখন আলোচনা করছি এগুলো জানতেই হবে, আর এগুলোই বেশি পরীক্ষাতে আসে। আর যেটা আমরা ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে 1%। ওকে, আর পরীক্ষাতে এই রকমই কোশ্চেন দিয়ে থাকে। নেক্সট, এখন আমরা জানলাম যে আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি ও তাদের উৎস। এখন আমরা এটা জানব যে আলফা বিটা গামা এটা কি ধরনের রশ্মি, যে তেজস্ক্রিয়তা হওয়ার ফলে যে রশ্মি নির্গত হয় সেই রশ্মির মধ্যে এই তিনটি রশ্মি অবস্থান করে। ওকে, এবার এদের প্রকৃতি, এদের উৎস কীরকম এখানে অল্পভাবে বুঝিয়ে দিচ্ছি, সেটাই তোমরা দেখো। আর এখানে অনেক কিছু ভাষা টাষা দিয়ে দেওয়া রয়েছে, এগুলো পড়তে পারো, তোমরা পড়বে। ওকে, আচ্ছা, এখানে তাহলে চিত্র সহকারে একটু বোঝানি। ধরলাম এই একটি পদার্থ। ওকে, এখান থেকে রশ্মি নির্গত হচ্ছে, রশ্মিটি যাওয়ার পথে ব্যাটারি থাকে, ব্যাটারির প্লাস প্রান্ত রয়েছে, মাইনাস প্রান্ত রয়েছে। আমরা দুটো প্রান্ত মানে দুটো পাতকে এখানে তুলে ধরলাম। ওকে, এটি হচ্ছে ধরলাম মাইনাস প্রান্ত, আর একটি ধরলাম
এটি প্লাস প্রান্ত। এখন এই যে রশ্মিটি যাচ্ছে এরই মধ্যে আলফা, বিটা এবং গামা তিনজনই আছে। এবার এরা তিনজন কিভাবে আলাদা হয় সেটা তোমরা একটু দেখো। দুপাশে এই তেজস্ক্রিয় রশ্মির দুপাশে দুটি তড়িৎ ক্ষেত্র রাখার ফলে মাইনাসের দিকে একটি রশ্মি বেঁকে যায়, আর একটি প্লাসের দিকে বেঁকে যায়, আর একটি সোজা গতিপথে যাচ্ছে। এবারে তোমাদের একটা কথা বলি, এদিকে মাইনাস রয়েছে, মাইনাসের দিকে কে আকর্ষণ করবে? অবশ্যই প্লাস, তাহলে এটি হয়ে যাচ্ছে প্লাস। আর এর নাম কি? এটি হচ্ছে আলফা, আর এটি হচ্ছে বিটা, আর এটি হচ্ছে গামা রশ্মি। ওকে, তিনটি রশ্মি তিন ভাগে ভেঙে যাচ্ছে। আর এদিকে দেখো প্লাস প্রান্ত রয়েছে, তাহলে প্লাসের দিকে আকর্ষণ হয়ে কে আসবে? অবশ্যই মাইনাস, তাহলে আমরা বলতে পারি বিটা এর চিহ্ন হয়ে থাকে মাইনাস। এটি হচ্ছে বিটা হচ্ছে ঋণাত্মক আর গামা হচ্ছে ধনাত্মক। আর যে বলছি আলফা ধনাত্মক, গামা গামা হচ্ছে সোজা পথে বেরিয়ে যাচ্ছে, এর কোনো গতিপথের পরিবর্তন হচ্ছে না। মানে আমরা এখান থেকে বলতে পারি এদের গতিপথের মধ্যে যে দুটি তড়িৎ ক্ষেত্র রাখা হয়েছিল সেই তড়িৎ ক্ষেত্র এই গামা এর ওপর কোনো কাজই করে না। তাহলে বলতে পারি এটি হচ্ছে আধানহীন, এর কোনো আধান নেই। আর তাহলে আমরা বলতে পারি আলফা হচ্ছে ধনাত্মক আধান, বিটা হচ্ছে ঋণাত্মক আধান। ওকে, এই যে তিনটি রশ্মি এদের আধানের কিছু ভর রয়েছে। যেহেতু এই গামার আধান কোনো নেই, জিরো, মানে আধানহীন, তাহলে আমরা এখানে করতে পারি যে এর আধান হচ্ছে শূন্য, বা একে আমরা নিস্তড়িত বলে থাকি। ওকে, নিস্তড়িত। তাহলে এই যে আলফা এর আধান ধনাত্মক আধান, এর মান হয়ে থাকে +2। ওকে, আর বিটা এর আধান ঋণাত্মক, এর মান হয় -1। ওকে, এবারে এইগুলো হয়ে গেল আধানের মান। এবার আমরা এখান থেকে আরও একটি বলতে পারি যে ভর, এদের কার ভর কতটা। এই আলফা রশ্মির ভর হয়ে থাকে 4 একক। ওকে, আর বিটা রশ্মির কোনো ভর নেই, এটা হচ্ছে ভরহীন, এটা ভরহীন বলা নয়, ভর আছে খুবই সামান্য। ওকে, আচ্ছা, আমরা এখানে ভরহীন এর পরিবর্তে লিখতে পারি যে খুবই সামান্য। আর এই যে আধানহীন নিস্তড়িত গামা রয়েছে, একে আমরা বলতে পারি যে ভর নেই। ওকে, এখন আমরা দেখছি যে এই যে আলফা, এটি সব থেকে মানুষের বেশি ক্ষতি করে জেনেছিলাম, আর বিটা একটু কম ক্ষতি করে, কিন্তু গামা কোনো ক্ষতিই করে না। এবারে এটা কেন? কারণ এই যে আলফা, বিটা, গামা, এই আলফা রশ্মিটির ভেদন ক্ষমতা খুবই কম। এবার দেখো, এটি হচ্ছে ভর বলেছিলাম 4 একক। ওকে, ভর 4 একক। তারপরে এই বিটা এর ভর বলেছিলাম খুবই সামান্য, এবং গামা তো কোনো ভরই নেই। তো এটুকু বলো যে তিনটে ব্যক্তি রাখা হয়েছে, একজন হচ্ছে মোটা, আর একজন একটু মানে স্বাভাবিক, আর একটি হচ্ছে পাতলা মানুষ। তাহলে কার দৌড় এর ক্ষমতা বেশি? মোটা ব্যক্তি, এ বেশি ছুটতে পারবে না, তাই আমরা বলতে পারি এই গামা এর ভর হচ্ছে বেশি থাকার জন্য এর বেগ কম হয়। ওকে, বেগ কম। আর স্বাভাবিক যে রয়েছে এর বেগ মোটামুটি
এই গামা এর থেকে বেশি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি গামা এর থেকে বেশি। আর এই যে আলফা এর থেকে বেশি। গামা এর বেগ কেমন? এর হচ্ছে বেগ খুবই বেশি, কারণ এ পাতলা মানুষ, এর ওজন কম, এ খুব দ্রুত গতিতে ছুটতে থাকে। এখানে লিখতে পারি বেগ বেশি। এবারে এই যে আলফা, এর বেগ কম আর ওজন বেশি থাকার জন্য এর ভেদন ক্ষমতা খুবই কম। আর এই যে বিটা রয়েছে, এর বেগটা মোটামুটি আলফা এর থেকে বেশি হওয়ার জন্য এর ভেদন ক্ষমতা আলফা এর থেকে বেশি। আর গামা, এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি, মানে আলফা বিটা এর থেকে গামা এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি হয়ে থাকে। তাহলে এই যে জিনিসটা বললাম ভেদন ক্ষমতা মানে ভেদ করে যাওয়া, এটা হচ্ছে কঠিন বস্তুর জন্য। তাহলে কঠিন বস্তুর জন্য আমরা কি বললাম? যে আলফা এর ভেদন ক্ষমতা খুবই কম এবং বিটা এর ভেদন ক্ষমতা গামা আলফা এর থেকে বেশি হয়, আর গামা এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি। এটি হচ্ছে কঠিন বস্তুর জন্য। এবং গ্যাসীয় বস্তুর জন্য ঠিক এর বিপরীত। গ্যাসীয় মাধ্যমে আলফা এর ভেদন ক্ষমতা সব থেকে বেশি, আর বিটা এর ভেদন ক্ষমতা আলফা এর থেকে কম, আর গামা এর ভেদন ক্ষমতা গ্যাসীয় মাধ্যমে সব থেকে কম। ওকে, এই হয়ে গেল আমাদের আলফা বিটা গামা সম্পর্কে যা কিছু ছিল সব কিছু জানা হলো। তো এদের তিনজনকে নিয়ে পার্থক্য দিয়ে থাকে। এই যে পার্থক্য এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে নিলাম কেমনভাবে কি যাচ্ছে। তো এখান থেকেই তিনটি রশ্মিকে পরীক্ষা করা হয়, এটা একটু বলতে ভুলে গিয়েছিলাম, তাই বলে দিলাম। তাহলে এই যে তিনটি রশ্মির থেকে তোমাদের সাধারণত প্রায় পার্থক্যটাই বেশি দেওয়া থাকে। এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিআই করে রাখতে পারো। তো যেমনটি ওখানে বুঝিয়েছিলাম তেমনটি এখানেই দেওয়া হয়েছে, বিষয় অনুপাতে দেওয়া হয়েছে, এটা দেখে নিও। নেক্সট, এই যে ভেদন ক্ষমতা যেটা বলছিলাম, ধরো এই একটি তেজস্ক্রিয় পদার্থ, বলছিলাম আলফা এর ভেদন ক্ষমতা সব থেকে কম, এই যে আলফা এখানে এসেই থেকে গিয়েছে। বিটা এর ভেদন ক্ষমতা আলফা এর থেকে বেশি, তাই এটি দুটি স্তর ভেদ করেছে। আর গামা, দেখো গামা হচ্ছে সব থেকে বেশি হওয়ার জন্য একেবারে পাতলা স্তরকে ভেদ করেছে, তার থেকে একটু মোটা স্তরকে ভেদ করেছে, এমনকি সেটার থেকেও একটু মোটা স্তরকে ভেদ করে বার পর্যন্ত চলে আসছে। ওকে, এখানে হয়তো পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে যে তেজস্ক্রিয় রশ্মি তিনটির কঠিন পদার্থের ভেদন ক্ষমতার ওপর নির্ভর করে ক্রমান্বয়ে সাজাও। তাহলে কি হয়ে যায়? প্রথমে গামা, তারপরে বিটা, তারপরে আলফা। যদি বলে ভরের ওপর নির্ভর করে সাজাও, ভর সব থেকে কে বেশি? আলফা এর ভর বেশি, তারপরে বিটা রয়েছে, তারপরে গামা রয়েছে। ওকে, নেক্সট পরবর্তীতে যাচ্ছি। এখন আমরা জানলাম যে তিনটি রশ্মি রয়েছে, তিনটি রশ্মি যদি একটা একটা রশ্মি করে নির্গত হতে থাকে তাহলে আমরা সেটা কিভাবে জানতে পারবো? ওকে, ধরি আমরা এখন আলফা রশ্মি একটি নির্গত করব। ওকে, আলফা রশ্মি নির্গত হলে আচ্ছা, আর একটা কথা বলে দিই, আমরা এই রশ্মির কাছে কণাও লিখতে পারি, কারণ যে অনেকগুলো কণার স্রোত মিলেই তো রশ্মি হয়ে থাকে। ওকে, তাহলে আমরা এখানে কণা করে দিই। তাহলে একটা মৌল থেকে যদি আলফা কণা নির্গত হয়
তার কি পরিবর্তন হবে। আমরা ক্লাস 9-এই জেনে এসেছিলাম যে কোনো মৌল, এখানে মৌল লিখে নিলাম। ওকে, কালারটা একটু চেঞ্জ করে নিই। মৌল এখানে লিখলাম যে ইউরেনিয়াম, এর পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে থাকে 92, যেটা আমরা নিচে লিখি, এবং ভর সংখ্যা হয়ে থাকে 238। তো এই 238 এখানেও লিখতে পারি বা এখানেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তো ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 238 এবং তার পরমাণু ক্রমাঙ্ক 92, এখান থেকে যদি একটি আলফা কণা নির্গত হচ্ছে, তাই আমরা মাইনাস দিলাম। যদি নির্গত হয় তখন কি পরিবর্তন হবে? আমরা জানি কি আলফা কণার ভর কত, যে 4 হয়ে থাকে, আর তার আধান কত, 2। ওকে, এটাই তো আমরা জেনেছিলাম সেই চিত্রের মধ্যে, যে তার ভর হয়ে থাকে 4 একক এবং তার আধান হয়ে থাকে +2। এখন যদি এখান থেকে আলফা বেরিয়ে যায়, তাহলে এখানে আমরা করতে পারি 238 - 4u। সবসময় ভর আমরা কোথা থেকে মাইনাস করব? এই 4 একক আলফা এর ভর ছিল, আর ইউরেনিয়ামের ভর সংখ্যা কোথায় লিখেছি? এই যে মাথার ওপর। তাহলে কোনো মৌলের মাথার ওপর যে সংখ্যাটি থাকবে, সেই সংখ্যা থেকেই আমরা যে রশ্মিটি বা যে কণাটি নির্গত হবে তার ভর মাইনাস করব। ওকে, এখানে তাহলে তার ভর ছিল 4, তাই আমরা 4 মাইনাস করলাম। আর নিচে হচ্ছে 92 ছিল, সেখান থেকে 2 পরমাণু যেটা আধান ছিল বেরিয়ে যাচ্ছে, তাই আমরা মাইনাস করলাম। ওকে, তো এটা মাইনাস করলে আমরা কি পাচ্ছি? ইউরেনিয়াম 238 থেকে 4 মাইনাস করলে আমরা পাচ্ছি 34, আর 92 থেকে 2 মাইনাস করলে আমরা পাচ্ছি 90। এখন এই যে এটা নির্ণয় করেছি, এটা হচ্ছে ইউরেনিয়াম এর পারমাণবিক ক্রমাঙ্ক বা ভর সংখ্যা নয়। তাহলে এখানে কি হয়ে যাবে? এটা হচ্ছে থোরিয়ামের, এটা হচ্ছে কার? থোরিয়ামের পারমাণবিক সংখ্যা, আর থোরিয়ামেরই পারমাণবিক বলছি ভর সংখ্যা রয়েছে। তাহলে আমরা এখানে করতে পারি থোরিয়াম মানে TH, তার সঙ্গে একটি আলফা কণা বেরিয়েছে, মানে 1 আলফা। আমরা এভাবেও লিখতে পারি, বা আমরা এখানে করতে পারি আলফা, যার মাথার ওপর 4 ছিল এবং নিচে ছিল 2। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের বিক্রিয়া। এখন তোমাদের পরীক্ষাতে কিভাবে কোশ্চেন দেয় এখান থেকে, তাহলে তোমাদের এখানে এক্সাম্পল হিসাবে একটা প্রশ্ন দিচ্ছি, সেটা তোমরা নিজেরা চেষ্টা করো। রেডিয়াম Ra, যার ভর সংখ্যা হয়ে থাকে 226, ওকে, আর তার পারমাণবিক সংখ্যা হয়ে থাকে 88। এখান থেকে যদি আমরা একটি আলফা কণা নির্ণয় করি, যদি একটা নির্ণয় করি, তাহলে এখানে সংকেত কি হবে? জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো এর উত্তরটা একটু দেখে নাও। এই যে ধরো রেডিয়াম যেমন ছিল, রেডিয়াম দিলাম। আলফা এর ভর সংখ্যা হয়ে থাকে 4, সেটি কোথা থেকে নির্গত হবে? এই 226 - 4। আর নিচে ছিল পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক সংখ্যা 88, এখান থেকে 2 নির্গত হবে। তাহলে এখানে আমরা অপোজিটে করতে পারি কি? রেডিয়াম থেকে যদি 4 করে ভর সংখ্যা বেরিয়ে যায়, এটার সংকেত ও পরিবর্তন হয়ে যাবে, এটা হয়ে যাবে রেডন, Rn। ওকে, এবার এই রেডন আমরা কিভাবে বুঝবো? আমরা এই 226 থেকে 4 মাইনাস করলাম। আচ্ছা 1 মিনিট। আচ্ছা ধরো 226 থেকে 4 মাইনাস করলাম, আর আমরা পাচ্ছি 222, এবং নিচে ছিল 88 থেকে 2 মাইনাস, এখানে আমরা পাচ্ছি
86। তো এই যে ব্যাপারটি নির্ণয় হয়েছে, এটা কোন মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সেটি আমরা জানি যে রেডন আর এন। তো এখান থেকে কি বেরিয়েছে? আলফা কণা নির্গত হয়েছে যার ভর কত 4 এবং পারমাণবিক সংখ্যা মানে যার আধান ছিল 2 সেটি নির্গত হয়েছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক একই রকমের এটা হচ্ছে আলফা কণা নির্ণয়ের জন্য আমি এখানে ডিটেলসে খুব সুন্দরভাবে একটু এখানে দিয়ে দিয়েছি, এই যে একটা উদাহরণও রয়েছে। ঠিক বিটা কণা নির্গত হওয়ার সময় বিটা এর ভর সংখ্যা কি ছিল? কোনো ভর সংখ্যা নেই। ভর সংখ্যা ছিল অবশ্যই, কিন্তু সেটা না বললেই নয়। এই যে লিখেছি, কোথায় গেল? খুবই সামান্য, এটি হচ্ছে ভর সংখ্যা ছিল। ওকে, তাই আমরা এখানে কোনো ভর সংখ্যা মাইনাস করলাম নি, কিন্তু এখানে লিখছি পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। ওকে, এখানে আছে 1 বেড়ে যাবে। তো কেন বেড়ে যাচ্ছে সেটা একটু বুঝিয়ে দিই তোমাদের। আমরা সেখানে এই যে মানটি করেছিলাম -1। ওকে, তো আমাদের এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে, ধরো এই 90 থেকে বেরিয়ে যাওয়া মানে মাইনাস, এবং কতটা বেরাবে? -1 বেরিয়ে যাবে। ওকে, -1 বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 90, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1, তাহলে এখান থেকে আমরা 91 মানে আমাদের বেড়ে যাচ্ছে। ওকে, এবারে ঠিক একই রকমের গামা রশ্মি যদি নির্গত হয়, এই যে ধরো ঠিক গামার, এবার দেখব গামার ভর কত এবং তার আধান কত ছিল। তো গামা এর জন্য দেখো এর ভর নেই, এই যে ভর নেই এবং এর কোনো আধানও নেই। তাহলে যদি কোনো মৌল থেকে গামা নির্গত হয় তাহলে যেই সংখ্যাটি ছিল সেটাই থেকে যাবে। ধরো থোরিয়াম, সেখানে ভর সংখ্যা ছিল 230। দেখো এই একটি গামা নির্গত হওয়ার পরে 230ই আছে। তার পারমাণবিক সংখ্যা ছিল 90, ওই গামা রশ্মি নির্গত হওয়ার পরে তার 90 ওটাই আছে। তাহলে আলফা যদি বের হয় তাহলে ভর সংখ্যাতে 4 মাইনাস হবে এবং পারমাণবিক সংখ্যাতে 2 মাইনাস হবে। আর যদি বিটা নির্গত হয় তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। যদি গামা নির্গত হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। ওকে, তো এখানে যেমন তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম, তেমনই তোমাদের ওভাবেই পরীক্ষাতে কোশ্চেন দিয়ে থাকে। আর যদি তোমাদের এখানে বুঝতে একটু সমস্যা থাকে তাহলে তোমরা ক্লাসটিকে আবারও পুনরায় দেখতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। ধীরে ধীরেই বলছি, খুব বেশি স্পিডে চলে যাচ্ছি না। ক্লাসটিকে আরেকবার দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওকে, তো তার আগে তোমাদের একটা বাড়িতে প্র্যাকটিস করার জন্য একটা দিচ্ছি, এটা একটু দেখে বলবে। তো হোমওয়ার্ক হিসাবে একটি দেওয়া হচ্ছে যে থোরিয়াম, যার ভর সংখ্যা 234 এবং পারমাণবিক সংখ্যা 90। তো এখান থেকে ড্যাশ প্লাস ই, যার মাথাতে 0, নিচে -1। ওকে, তো এটি নির্গত যদি হয়ে থাকে এখান থেকে, তাহলে এখানে কি উত্তর হবে এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ওকে, তো আর একটা উদাহরণ দিচ্ছি। রেডন, যার ভর সংখ্যা হয়ে থাকে 226, যার পারমাণবিক সংখ্যা 88। তো এখান থেকে কি নির্গত হলে আর এন, যেখানে 222, যার পারমাণবিক সংখ্যা হয়ে থাকে 86, ওকে, প্লাস এখানে কি নির্গত হয়েছে, আর এই আর এনকে আমরা রেডন বলে থাকি। ওকে,
তাহলে এই দুটো তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, এবং ক্লাসটি কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তাও কমেন্টে জানিও। অবশ্যই আমি এর যে পার্ট 2 নিয়ে আসব, সেখানে অবশ্যই তোমাদের ওই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব, এবং যেটা তোমাদের ক্লিয়ার হয়নি সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার আমরা চেষ্টা করব। ওকে, আর একটা ছোট্ট কথা, যদি তোমাদের এই ফাইনাল পিডিএফটির প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ঠিক ক্লাসের নিচে তোমাদের জন্য ওই পিডিএফগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে। তোমরা ওখানে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। তাহলে সবাইকে আজকে থ্যাংক ইউ বলে এখানেই ক্লাসটি রাখছি।